প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব আমি অনুশীলনী 1.6 37 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমি 4টি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা বলা শুরু করি। তো অঙ্কগুলো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে। অবশ্যই এখান থেকে তোমরা অঙ্কগুলো সহজেই শিখে যাবে। তো প্রথমে অঙ্কটা বলছে, দেখো যে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে? কোন 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং 6 আছে? তো আমরা জানি যখন আমরা বৃহত্তম সংখ্যা লিখি তখন কি লিখি? তো আমরা জানি যে সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি মোট হচ্ছে কি প্রতীক? সংখ্যা প্রতীক। কারণ আমরা যে কোনো সংখ্যা এই 10টি সংখ্যার মধ্যে লিখে থাকি, অর্থাৎ 0 1 2 3 করে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক দিয়ে আমরা কি করি? সংখ্যা লিখে থাকি। তাই সংখ্যা প্রতীক 10টি। তো এই 10টি সংখ্যার মধ্যে সবচাইতে বৃহত্তম সংখ্যা কত? 9। এবং সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। কেন 1? কারণ এই 0 কিন্তু এককভাবে কোনো সংখ্যা গঠন করতে পারে না। তাই সবচাইতে ছোট সংখ্যা ধরা হয় এখানে 1কে। ঠিক আছে? কারণ আমাদের 10টি অঙ্কের মধ্যে সার্থক অঙ্ক হচ্ছে 9টি, এই যে 1 থেকে 9 পর্যন্ত। আর এই 1 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে 9 আর ক্ষুদ্রতম হচ্ছে 1। তো আমরা যখন বৃহত্তম সংখ্যা লিখি তখন কি করি? যতগুলো বৃহত্তম সংখ্যা বলে ততগুলো আমরা বৃহত্তম সংখ্যা লিখি। যদি আমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে 4টি 9 লিখি, 7 অঙ্কের বললে 7টি লিখি। আর ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করি? আমরা 1 লিখে তারপরে তখন আমরা 0 দিই, যতগুলো 0 লাগে ততগুলো দিই। 4 অঙ্কের বলেছে তাই 1 দিয়ে 3টা 0 বাকি থাকে, 3টা 0 দিয়ে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললাম। এভাবে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলুক না কেন 1 দিয়ে তারপরে বাকিগুলো 0 দিতে হবে। যদি 8 অঙ্কের বলে তাহলে 1 দিয়ে 7টা 0, তাহলে আমাদের 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে এখনো ঠিক বলেছে যে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে সত্য দিয়েছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে। তাহলে আমরা এভাবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করব, কিন্তু 7 অঙ্কের গঠন করার পূর্বে আমরা প্রথমে কি দিয়ে দেবো? যা সত্য বলেছে প্রথমে 7 দেবো আর শেষে কত দেবো? 6 দেবো। তাহলে দেখো আমরা যদি এভাবে লিখি তাহলে 7 1 2 3 4 5, তাহলে 6টা হলো আর শেষে যে 6। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো প্রথমে 7 থাকলো শেষে 6 থাকলো। এভাবে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি নির্ণয় করি তাহলে প্রথমে কত থাকবে? 7, তারপরে বাকি 5টা কি? 0, তারপরে থাকবে 6। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো চলো আমি খাতায় শুধু তোমাদের অঙ্কের মতো করে দিই। তাহলে দেখো আমরা লিখে নিলাম যে প্রথমে 7 এবং শেষে 6 আছে এমন 7 অঙ্ক বিশিষ্ট, এখানে কমা দিয়ে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বারবার কথাটা লিখতে হবে না, ঠিক আছে? তাহলে এইভাবে লিখে অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, তাহলে কত লিখবো আমরা? প্রথমে 7 দেব, তারপরে 1 2 3 4 5টা 9 দেবো, তারপরে 6 দেবো। কারণ আমাদের 7 অঙ্ক বলেছে, 7টার বেশি যাওয়া যাবে না এবং প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7টা হয়ে গেল, আর প্রথমে 7 আর শেষে 6 আছে। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করা আমাদের হয়ে গেল। এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। তো ক্ষুদ্রতম যদি 7 অঙ্কে লিখতাম তাহলে 1 দিয়ে 6টা 0 দিতাম, কিন্তু এখানে সত্য দিয়েছে প্রথমে 7 থাকবে তাই 7 দিলাম, তারপরে 5টা 0 দিব, তারপরে শেষে 6 থাকবে বলেছে 6 দিয়ে দিলাম। তাহলে আমাদের গঠন হয়ে গেলো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, সংখ্যা দুটা হলো এইটা। আশা করি তোমরা বুঝেছো। এবার 2 নাম্বার বলেছে, দেখো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30-এর গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক মানে কি? মৌলিক উৎপাদকের সাহায্যে, অর্থাৎ আমাদেরকে গুণ করে করে বের করতে হবে। তো কিভাবে করতে হবে চলো খাতা কলমে সরাসরি বুঝাই দিই। তাহলে দেখো 12 আর 30-এর আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এখন গসাগু নির্ণয় করব। তো মৌলিক গুণনীয়ক কি? তোমরা এখানে গুণ গুণ করে করে বের করতে পারবা, অথবা এভাবে তোমরা করে নিতে পারবা যে ভাগের স্টাইলে, যে কত দিয়ে ভাগ যায়। সব সময় ছোট সংখ্যা 2 দিয়ে নিবা এবং মৌলিকগুলো নিবে, কারণ আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বলেছে, তাই আমরা যেগুলো মৌলিক আছে সেগুলো নিব। তাহলে মৌলিক সংখ্যা কি? 2 3 5 7 11 এগুলো দিয়ে নিব। তাহলে জোর হলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে নিব। তাহলে 6 দেবো না 12, আবার কত দিয়ে যায়? 2 দিয়ে, 3 দেবো না 6, আর কিন্তু আমাদের যায় না। এবার 30কে ভাঙবো, 30কেও 2 দিয়ে যায়, তাহলে 15 দেবো না 30, আর কত দিয়ে যায়? 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 3 পাচ্ছে 15। এখন লিখবো 12 সমান, তাহলে কোনগুলো পেলাম? এগুলো সবগুলোই,
ঠিক আছে, এটা আবার ভাবি না যে গসাও করছি বা লসাও করছি, আমরা কিন্তু একটা একটা সংখ্যার মৌলিক যে গুণনীয়কগুলো আছে সেগুলো কিন্তু আমরা বের করছি। তো আমরা পেয়ে গেলাম এখানে 2 মৌলিক গুণনীয়ক আছে 2টা, এখানে 3 আছে 1টা, তাহলে আমি সবগুলো এখানে লিখে নিব। ঠিক আছে, আবার 30-এর কী পাইলাম, 30-এর পাইলাম 2 গুণিত 3 গুণিত 5। এখন এটা কি করব, এটার নিয়ম হচ্ছে যে যখন আমরা গসাগু নির্ণয় করব, এই যে আমরা মৌলিক গুণনীয়কগুলো পেয়েছি 2টা সংখ্যারই, এগুলো 2টা সংখ্যার মধ্যে থাকা লাগবে। কি বললাম, এই গুণনীয়কগুলো 2টা সংখ্যার মধ্যে থাকা লাগবে এবং সব চাইতে যেটা পরিমাণে কম থাকবে, অর্থাৎ যেটা যেটা মিলবে সেটা আমরা নিব। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, সর্বাধিকটা নিতে হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে যেটা যেটা মিলবে সেটা নিব। তো এখানে দেখো 2 আছে, এখানেও আছে। তো 2 কয়টা আছে, এখানে 2 আছে 1টা, আর এখানে আছে 2টা। তো কয়টা নিব বললাম, যেটা মিলবে, একটা মিলছে তাহলে আমরা একটা নিব, অর্থাৎ 1টায় 2। আর এখানে 3 মিলছে, দেখো 3 কয়টা আছে, এখানে একটা, এখানে একটা, 3 মিলছে, তার মানে এখানে কি নিব, একটা 3 মিলছে, একটা নিব, তার মানে 2 একটা নিব, 3 একটা নিব। আর এখানে 5 আছে, এখানে নাই, তাহলে কি নিব না। যদি এখানে থাকতো তাহলে নিতাম, নাহলে নিব না। তার মানে আমরা কি পাবো, শুধু এখান থেকে যেহেতু 1টা 2 আছে মিলছে, একটা 2 নিব আর একটা 3 নিব, তাহলে এখানে নির্ণয় গসাগু, তাহলে লিখে নিলাম নির্ণয় গসাগু। তাহলে আমরা যেহেতু 1টায় 2 মিলছে, একটা 2 নিলাম, একটা 3 মিলছে, একটা 3 নিলাম। 5 যেহেতু এখানে নাই তাই আমরা নিব না। ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে ব্যতিক্রম হবে এটা। যদি লসাগু করতাম তাহলে এটা কি হতো একটু দেখে নাও। লসাগু হলে প্রথমত যেখানে সবচাইতে বেশি থাকবে সেটা নিব, তাহলে এখানে 2 বেশি ছিল, 2টা 2 নিতাম। এখানে 3 3 একটা ছিল, একটা নিতাম। আর এখানে 5 নাই, এখানে নাই, তাই না? কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা না থাকলে নিই না, কিন্তু লসাগুর ক্ষেত্রে না থাকলেও নিতে হতো, বুঝতে পারছো? যদি লসাগুর ক্ষেত্রে না থাকে তাই নিতে হবে। এই পদ্ধতিতে লসাগু গসাগু দুটাই করা যায়। এখানে আমাদের গসাগুর ক্ষেত্রে যেটা এটা মিলবে সেটা নিব, আর লসাগুর ক্ষেত্রে সবচাইতে বেশিটা, অর্থাৎ এখানে 2 আছে 2টা, এখানে একটা 2টা, আর এখানে 3 আছে একটা নিব। এখানে 5 নাই, তারপরও 5 নিতে হবে লসাগুর ক্ষেত্রে। তাহলে এখানে লসাগু করলে কত হতো, 2 2 4, 3 4 12, আর 5 12 60। লসাগু যদি নির্ণয় করতাম এই 2টা সংখ্যার, তাহলে লসাগু হতো 60, আর গসাগু হলো কত আমাদের, 3 2 6। তাহলে এভাবে যদি লসাগু গসাগু নির্ণয় করতে বলে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আশা করি তোমরা পারবা। এক অঙ্ক থেকে 2টা শিখে গেল। এবার চলো আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার দেখো, তাহলে বলছে এত ও এত এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি এত হবে। এত এর যোগফলের সাথে কোন সংখ্যা যোগ করলে এত হবে। তাহলে একটা নর্মালি তোমাদের আমি উদাহরণ দিই। ধরো যে তোমার আব্বা তোমাকে দিল 30 টাকা, তোমার আম্মা দিল 25 টাকা। এখন বলছে যে এই দুটাকে যোগ করলে যা হবে সেটার সাথে কত টাকা দিলে তোমার কাছে 100 হবে। এ দুটা যোগ করলে যে যোগফলটা হবে এর সাথে আর কত টাকা, অর্থাৎ মনে করো তোমার বড় ভাই তোমাকে আর কত টাকা দিলে 100 টাকা হবে। তাহলে প্রথমে কি করবা, এ দুটা যোগ করবা, তাহলে 65 হচ্ছে। তাহলে আমরা যদি এখন 100 থেকে 65 বাদ দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার কে দিবে, তোমার ভাইয়া দিবে, বা এই 35 টাকা দিলে আর 100 টাকা হবে। তাহলে ঠিক এটাও আমরা কি করব, এই দুটাকে প্রথমে যোগ করব, যোগ করে এটা থেকে বিয়োগ করলে আমাদের কি হবে, কাঙ্ক্ষিত ফলাফলটা অর্থাৎ সংখ্যাটা বের হয়ে যাবে। তো চলো আমরা করে ফেলি। তাহলে দেখো এখানে আমরা লিখে নিলাম যে ভগ্নাংশ দুটির যোগফল আগে আমরা যোগ করে নিব। তাহলে যখন আমরা এই ভগ্নাংশ যোগ করি আর মিশ্র ভগ্নাংশ থাকে তখন কি করি, আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিই। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে যদি প্রকাশ করি নিয়ম কি, এই পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করে গুণফলের সাথে এই লবটা যোগ করি। তাহলে আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে 14 সাথে 10 যদি গুণ করি কত হচ্ছে 140, আর যোগ 5 করলে কত হচ্ছে 145, আর নিচে হর যা থাকে তাই। আবার যদি এটা গুণ করি তাহলে কি হবে, দেখো 38-এর সাথে 21 গুণ করতে হবে, তাহলে আর গুণফলের সাথে 11 যোগ করতে হবে। তাহলে 38-এর সাথে 21 গুণ করলে কত পাবো দেখে নিই। তাহলে দেখো 8 একে 8, আর 3 একে 3, 0 আর 2 16, 3 2 6 7, তাহলে 8 9 7, আর এটার সাথে যদি আবার 11 যোগ করি তাহলে কত হবে 9 0, আর হাতের 1 আর সাথে হবে 8, তার মানে আমরা এখানে পাচ্ছি 809। ঠিক আছে, এখন আমরা এই দুটো সংখ্যার লসাগু করব, 21 আর 14 লসাগু করব। তাহলে 21 আর 14 যদি লসাগু করি তাহলে 42 হবে লসাগু, কারণ 42কে 14 দ্বারা ভাগ যায়, 21 দ্বারা ভাগ যায়, কারণ 3 14 42, আর 21 দুগুণা হয় 42। ঠিক আছে, তাহলে 42 লসাগু পেলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই হর দ্বারা ভাগ করব আর ভাগফলটা লবের সাথে গুণ করব। তাহলে 14 দিয়ে 42কে যদি ভাগ করি তাহলে কত পাবো, 3 14 42, তাহলে ভাগফল কত
3। তাহলে 3 দিয়ে এটাকে যদি গুণ করি 3 পাচ্ছে 15, হাতে থাকে 1, 3 4 12 আর হাতে রেখে 13, আবার হাতে 1 থাকে, 3 1 3 আর হাতে রেখে 4, যোগ আছে যোগ। এবার 21 দিয়ে যদি 42কে ভাগ করি তাহলে কত হবে? 21 2 42, 2 পেলাম। তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে 9 2 18, 0 সাথে 2 গুণ করলে 0 আর 1 যোগ করলে 18, আবার 8 2 16। এখন এই দুটো আমরা যোগ করে দিব। তাহলে যোগ করলে কত পাবো দেখো, এই 5-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হয়? 8 5 13, 3 হাতে থাকে 1, হাতের 1 আর 1 2, 2 আর 3 5, আবার 6 আর 4 হচ্ছে 10, 10 0 হাতে থাকে 1 1 আর এই 1 হবে 2। তাহলে আমরা এইটা পেলাম। আমরা কিন্তু এটাকে মিশ্র করব না, কারণ ওই যে 100 আছে, সেই 100 থেকে এটা কী করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে, কারণ আর কতটা যোগ করলে বলেছে যোগফল 100 হবে। তাহলে আমরা লিখব যোগফলের সাথে যোগ করতে হবে। তাহলে লিখে নিলাম যে যোগফলের সাথে যোগ করতে হবে। তাহলে এই যে 100 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে কত যোগ করতে হবে পেয়ে যাব। কারণ 100 থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আবার বিয়োগফলটা যদি আমরা এটার সাথে যোগ করি তাহলে দুটা সংখ্যা যোগ করলে 100 পাবো, ঠিক আছে না? তাহলে দেখো আমরা যদি এখন যোগ করি লসাগু কত হবে? 42। তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটার সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে, তাই 42ও পেলাম। আর এটা যদি ভাগ করি 42 একে 42, এটা যদি গুণ করি তাহলে এটাই আমরা পাবো, ঠিক আছে, অর্থাৎ 2053। এখন আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করে দিই তাহলে দেখো কত পাবো আমরা। তাহলে 0 থেকে তো 3 বাদ দেয় না, এখান থেকে 1 নিলাম, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে 1 দিয়ে দিলাম 6, আবার 1 10 ধরে নিলাম 10 হলো, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে 1 দিয়ে দিলাম 1 হলো, 2 থেকে 1 বাদ দিলে হয় 1, আর 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে আমরা এইটা পেলাম, ঠিক আছে। এখন এটা আমরা কি করব? এটাকে এখন মিশ্র করে নিব। তো মিশ্র যদি করি এখানে আমরা ভাগ করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এটা এখন কত দিয়ে নিব? আমরা এটা 5 দিয়ে গুণ করে দেখি তাহলে হয়ে যাবে। 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত? 5 2 10 0, 3 ঘর নিতে হবে, যে 2 ঘরে কম হচ্ছে, হাতে থাকে 1, 4 5 20 আর হাতে রেখে 21। তাহলে দেখো বিয়োগ করলে এখানে 4 নামবে, এই দুটো বিয়োগ করা যায় না যেহেতু সমান সমান আছে, তাহলে 0 এ 7 নামাইলাম। এখন দেখো 42 একে 42, তাহলে বাদ দিলে হচ্ছে কত? 5। তাহলে এখানে আমরা এই 51টা এখানে লিখব, আর এই 42টা নিচে থাকবে, আর ভাগ শেষটা উপর উঠে যাবে। এখন আমরা যদি এই দুটো আবার গুণ করি আর এই 5 যোগ করি তাহলে আমাদের এই সংখ্যাটাই আসবে, ঠিক আছে। আর এটা হবে আমাদের উত্তর, অর্থাৎ এই সংখ্যাটা যদি আমরা, অর্থাৎ এই ভগ্নাংশটা যদি এটার সাথে যোগ করি তাহলে যোগফল আমরা 100 পাবো, ঠিক আছে। আশা করি বুঝেছো। তো চলো পরে আরেকটি অঙ্ক আছে করে দিই। তো পরের অঙ্কটা বলছে, দেখো বলছে 3 ইঞ্চি সমান এত সেন্টিমিটার হলে এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার। এটা আমাদের সেন্টিমিটারে উত্তর চেয়েছে। তো কি করব? তাহলে আমরা সেন্টিমিটারটা ডান দিকে থাকবে, তাহলে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, এত ইঞ্চি সমান কি বলেছে? তাহলে আমরা যদি ওকে কি লিখি তাহলে আমরা 3 ইঞ্চি সমান 3 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, 1 ইঞ্চির বের করব যে কত সেন্টিমিটার হয়। তাহলে 1 ইঞ্চির যদি সমান বের করতে চাই তাহলে কি কম হবে না? ভাগ করতে হবে। তারপর আবার যদি আমরা এত ইঞ্চির বের করতে চাই তারপরে কী হবে? গুণ করতে হবে। অকিক নিয়মে। তো চলো খাতায় করে দিই, আরও বুঝতে পারবা। তাহলে দেখো লিখলাম যে 3 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, অতএব 1 ইঞ্চি সমান কম হবে। তাই আমরা এটা কি করব? ভাগ করব। অতএব কত বলেছে? 9.5 সেন্টিমিটার চেয়েছে। তাহলে 9.5 সমান কি বেশি হবে? আর বেশি হলে গুণ করতে হয়। কোনটার সাথে গুণ করব? এই উপরেরটার সাথে গুণ করব, ঠিক আছে। আর নিচে যা আছে তাই। এখন এটা আমরা কাটাকাটির জন্য দশমিকগুলো উঠাই ফেলবো। তাহলে দশমিক যদি উঠাই, প্রথমে আমরা দশমিক উঠিয়ে নিলাম, মনে করো দুইটারই দশমিক উঠিয়ে নিলাম। আর আমি বলেছিলাম যে যখন ওপরে দশমিক উঠাবো তখন নিচে 1 নিয়ে 0 নিব, আর যখন নিচেরটা উঠাবো তখন ওপরে 1 নিয়ে 0 নিব, অর্থাৎ দশমিকের পরে যত অঙ্ক থাকবে তত ঘর। তাহলে এখানে দেখো এখানে কত আছে? 1টা আছে। তাই এখানে কি দশমিকের জন্য আমরা এখানে 1 নিব, আর দশমিকের পরে 2 অঙ্কের জন্য 2টা 0। তাহলে আবারও দেখো দশমিকের জন্য 1টা 1 এবং দশমিকের পরে 1 ঘর থাকার জন্য 1টা 0, ঠিক আছে। এখন আমরা কাটাকাটি করব, যেভাবে কাটাকাটি করতে হয়, ঠিক আছে। তো আমরা দেখব কোনটার সাথে কোনটা কাটাকাটি হয়। আমরা দেখতে পাচ্ছি যে এটা 5 দিয়ে এটা 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো 5 1 5, 9 থেকে 5 বাদ দিলে 4, 5 নাম 45, অর্থাৎ 19 পেলাম। আর এটা 5 দেবো না 10। এটাকে 3 দিয়ে ভাগ যাবে, কারণ 7 6 13 আর 2 15, অঙ্কগুলোর যোগফল 15। 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দেবো না 6, 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1, এই 6 নামে হবে 16,
তাহলে 3 5 15, 16 থেকে 15 বাদ দিলে 1, আর এই 2 নামে হবে 12, 3 4 12। এখন আমরা এটা জোড় সংখ্যা পেলাম। জোড় সংখ্যা মানে এটা আবার এটাতে কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে? 2 দিয়ে। এটা 50 দুগুণা কত হবে? 100। আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, ভাগফল কত পাবো দেখি? 2 1 কে 2, আবার 2 দুগুণা 4, 5 থেকে যদি 4 বাদ দিই 1, এই 4 নামে হবে 14, 7 দুগুণা 14। ঠিক আছে, তোমরা 2 দিয়ে ভাগ করে ভাগফল যেটা পাবে এখানে বসাবা, তাহলে পেয়ে যাবা। এখন দেখো আর কি কাটাকাটি যেতে যায় না, তাহলে ওর নিচে কত থাকলো? নিচে থাকলো দেখো 50 দুগুণা কত? 100। আর এটার সাথে এটা আমরা গুণ করে নিব। তাহলে আমরা এই দুটা গুণ করলে গুণফল পাবো 2413। ঠিক আছে, এখন এটা আমরা কি করব? এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নেব, যেহেতু অঙ্কটা দশমিক ভগ্নাংশ। তো আমরা বলেছিলাম কি, আমার অঙ্ক যারা ধারাবাহিকভাবে দেখেছো তারা বুঝতে পারবা যে আমি বলেছিলাম যখন আমরা এরকম 100 বা 1000 10 দিয়ে ভাগ করব, তখন আমি কি বলি? একের পরে যেটা শূন্য থাকবে তত ঘর আগে দশমিকটা সামনে আগে আসে, আর গুণ করলে পিছনে যায়। অর্থাৎ ভাগ হলে বাম দিকে দশমিক সরে, গুণ হলে ডান দিকে সরে। তো এখানে তো দশমিক নাই, তো কোথায় দশমিক, তাই না? তো আমি বলেছিলাম যে একটি পূর্ণ সংখ্যার দশমিকটা এই ডান পাশে এখানে থাকে। তো এখানে ধরে এখান থেকে আমরা 2টা শূন্য আছে, 2 অঙ্ক আগে আসবো, অর্থাৎ 1 2 এখানে হবে, অর্থাৎ 24.13। বা তোমরা যদি 100 দিয়ে এটাকে ভাগ করো এটাই পাবা। তোমাদের কিন্তু ছোট সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, সেই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করতে পারো। তাহলে আমরা কি পেলাম? 3 ইঞ্চি সমান ছিল এত সেন্টিমিটার, আর 9.5 ইঞ্চি সমান পেলাম 24.13 সেন্টিমিটার। আর এটাই হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল আজকের অঙ্ক। ক্লাসটি ভালো লেগে থাকলে এবং কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং তোমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।